আপনারা শুনছেন নিত্যানন্দ জনমণি 91.2 FM কমিউনিটি রেডিও। আজকে শুক্রবার সন্ধ্যা ছটা মানেই গল্প নিয়ে গল্প। গতবারে গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প মণিহারা। আজকে গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে কোনো সাহিত্যিকের বিশেষ গল্প নেই। গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনবেন আজকে যেহেতু করম পরব, সেই করম পরব নিয়ে কিছু কথা উপস্থাপনা করছেন ডক্টর তপন পাত্র। চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার। আজ গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে কোনো বিশিষ্ট সাহিত্যিক ছোট গল্পকারীর লেখা কোনো গল্প নয়। আজ করম সমগ্র পশ্চিম সীমান্তবঙ্গে নানাভাবে নানা স্থানে করম উদযাপিত হয়। বিভিন্ন জায়গায় করম কথা প্রচলন রয়েছে। সমস্ত কাহিনীগুলো মূলত একই। সেই সমস্ত কাহিনীর সার সত্তা নিয়ে করম কথা শোনাব নিজের ভাষায়। সে অনেক দিন আগের কথা। এক গাঁয়ে কর্ম আর ধর্ম নামে দু ভাই থাকত। তাদের সুখের সংসার, কোনো কিছুর অভাব ছিল না। ধান চাল টাকা কড়ি গরু মোষ ছাগল ছেড়ি তাদের কোনো কিছুরই অভাব ছিল না। দু ভাইয়ের চাষের কাজে খুব মনোযোগ ছিল। জমিতে ভালো ফসলের জন্য তারা খুব পরিশ্রম করত। ফলে ফসলে তাদের ঘর ভরে উঠত। তারা দুই ভাই ছিল খুব আমুদে, তাই তাদের ঘরে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকত। তাদের ঘরে সবচেয়ে জাঁকজমক করে পূজা হতো করম ঠাকুরের। করম ঠাকুরের পূজায় তাদের বাড়ি আত্মীয় কুটুম্বে ভরে উঠত। চিড়ে মুড়ি খই দুধ ঘি পিঠে আর হাঁড়িয়ার ছড়াছড়ি। করম ঠাকুরের পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সারা রাত ধরে চলত নাচ আর গান। ঢোল ধমসা আর মাদলের শব্দে সারা অঞ্চল মুখর হয়ে উঠত। করম নাচের ঝুমুরের সুর মনকে উতলা করে তুলত। তারপর সকালবেলা করম ঠাকুরকে একটি নদীর পাড়ে পৌঁছে দিয়ে নিজেদের ধানের খেতে ডালি গেড়ে দুই ভাই বাসি ভাতে পারণ করত। পারণ মানে ব্রতভঙ্গের জন্য প্রথম যে খাবার। একবার হয়েছে কি, বড় ভাই কর্মু বাসি ভাতে পারণ না করে গরম ভাতে পারণ করল। গরম ভাতে পারণ করা যে দোষের সে কথা কর্মু জানত না। এদিকে কর্মু গরম ভাতে পারণ করার সঙ্গে সঙ্গে করম ঠাকুরের গায়ে অসহ্য জ্বালা আরম্ভ হলো। সে জ্বালা আর কিছুতেই থামে না। করম ঠাকুর বুঝতে পারলেন তার এই গায়ের জ্বালা কর্মুর গরম ভাতে পারণ করার ফলে। তাই তিনি কর্মুর উপর খুব রেগে গেলেন। কর্মুর করম কপাল বাম হলো। তার সব কিছুতেই ক্ষতি হতে আরম্ভ করলো। বিনা কারণে তার গরু মোষ মরতে লাগলো, ছাগল ছেড়ি হুঁড়ারে নিয়ে যেতে লাগলো, খেতে ফসল হলো না। এইভাবে একে একে কর্মুর সর্বনাশ ঘটতে লাগলো। কর্মু এবং ধর্ম দুই ভাই তারা পৃথক হয়ে গেল। কর্মুর বইয়ের সঙ্গে ধর্মুর বইয়ের ঝগড়া লেগেই থাকত। করম ঠাকুরের শাপে কর্মুর দুঃখ যন্ত্রণা অশান্তি দিন দিন বাড়তেই থাকলো। খেতে ফসল হয় নাই, তাই তার ঘরে ভাত জোটে না। এদিকে ধর্মুর ঘরে সম্পদ যেন উছলে পড়ছে। ক্ষেতের ফসল দেখলে চোখ জুড়িয়ে যায়। নিরুপায় হয়ে কর্মু আর কর্মুর বউ দুজনেরই শরীর ভেঙে পড়তে লাগলো। একদিন ধর্মুর বাড়িতে চাষের কাজের জন্য গ্রামের সব লোককে ডাকা হয়েছে। সেদিনের কাজ শেষ হয়ে গেলেই বছরকার মতো ধর্মুর ধান রোয়ার কাজ শেষ হয়ে যাবে। এদিকে কর্মুর ক্ষেতে তখনও খাঁ খাঁ অবস্থা। এক গাছি ধানও তখন তাদের রোয়া হয়নি। তবু পেটের জ্বালায় কর্মু আর কর্মুর বউ ধর্মুর বাড়িতে কাজে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ হলো। সমস্ত কাজের শেষে সকলের জন্য
সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা হলো, কিন্তু তাদের দুজনকে, কর্মুকে এবং কর্মুর স্ত্রীকে খাবার দিতে ভুলে গেল। এদিকে খিদে পেট জ্বলে যাচ্ছে। কর্মু আর তার বউ বসে বসে ভাবতে লাগলো এখন কি করা যায়। তারা দুজনে মিলে পরামর্শ করে ঠিক করলো কর্মু সারাদিন ধরে ধর্মুর খেতে যে আল তৈরি করেছে তা কেটে দিয়ে আসবে। রাতের আঁধারে কোদাল কাঁধে নিয়ে কর্মু আবার খেতে গেল। যে আলটুকু সে সারাদিনের পরিশ্রমে তৈরি করেছে তা খেটে ফেলে দিতে। আলের উপর কোদালের প্রথম চোট মারতেই সবেই কোদাল তুলেছে। এমন সময় আকাশ থেকে কে যেন বলে উঠল, কি করছো তুমি কর্মু? কোদাল থামাও, রাগের বশে ক্ষেতের ফসল নষ্ট করো না। ধর্মু বা তার বইয়ের কোনো দোষ নেই, তোমার নিজের দোষ। তোমার এই দুঃখ কষ্ট তোমার গরম ভাতে পালন করেছ, আর তার ফলে করম ঠাকুরের গায়ে অসহ্য জ্বালা। জ্বালা জুড়ানোর জন্য করম ঠাকুর 7 সমুদ্র 13 নদী পারে অমৃতকুণ্ডের ঠান্ডা জলে সেই দিন থেকে ডুবছেন আর উঠছেন, তবু তার গায়ের জ্বালা জুড়োয় না। তাই তোর করম কপাল বাম। করম ঠাকুর তার উপর অসন্তুষ্ট, আর ঠাকুরের রোষেই তার এত দুর্গতি। তুই যদি 7 সাগর আর 13 নদীর পারে গিয়ে করম ঠাকুরকে সন্তুষ্ট করতে পারিস, তবে আবার সব ফিরে পাবি। কর্মু অবাক হয়ে শুনল সেই আকাশবাণী। তারপর ঘরে ফিরে এসে বউকে সব কথা বলল। স্বামী স্ত্রীতে সারা রাত ধরে আলাপ আলোচনা করে ঠিক করল আজই কর্মু সেই 7 সাগর আর 13 নদীর পারে, যেখানে অমৃতকুণ্ডের জলে করম ঠাকুর ডুবছেন আর উঠছেন, সেখানে গিয়েই করম ঠাকুরকে সন্তুষ্ট করে ঘরে নিয়ে আসবে আর করম কপাল বাম ঘুচাবে। তারপর মোরক ডাকা রাত থেকেই কর্মু করম ঠাকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কত মাঠ ঘাট পাহাড় বন পেরিয়ে কর্মু চলছে তো চলছেই। ক্রমে সকাল হয়ে উঠল, গাছের ডালে ডালে পাখি ডেকে উঠল, বেলা বেড়ে সূর্য মাথার উপরে উঠল। কর্মুর চলার আর বিরাম নেই, সে চলছে তো চলছেই। যেতে যেতে সে খিদের জ্বালায় অস্থির হয়ে উঠল। আগের দিন থেকে তো পেটে কিছু পড়েনি, বাড়িতে বইয়ের কি দশা কে জানে। কর্মু হেঁটে চলেছে, এদিকে সূর্য যত মাথার উপরে উঠছে রোদের তাপ তত বাড়ছে, সারা গা বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। এক জায়গায় একটু ছায়া দেখে কর্মু সেই ছায়ায় বসে একটু বিশ্রাম নিতে গেল। সেই ছায়ায় বসতে গিয়ে দেখল সে যতই ছায়ার দিকে এগিয়ে যাচ্ছে ছায়াও ঠিক সেই পরিমাণেই সরে সরে যাচ্ছে। কর্মু বুঝল এ তার সেই করম কপাল বামের ফল। কি আর করা যাবে, এই ভেবে কর্মু আবার এগিয়ে চলে। কর্মু এগিয়ে যেতে যেতে শুনতে পেল সেই ছায়া যেন কর্মুর উদ্দেশ্যে বলছে, ও ভাই তুমি কোথায় যাচ্ছ? কর্মু ছায়ার দিকে ভালোভাবে লক্ষ্য করে তাকাতেই বুঝতে পারল খড়ের বোঝা মাথায় নিয়ে একটা লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছে, আর তার মাথার খড়ের বোঝার যে ছায়া মাটিতে পড়ছিল কর্মু সেই ছায়াতেই বসতে চেয়েছিল। কর্মু উত্তর দিল, আমার করম কপাল বাম হয়েছে, দুঃখ কষ্টের আর শেষ নেই, তাই আমি যাচ্ছি করম ঠাকুরের কাছে, তাকে সন্তুষ্ট করে আবার আমি ঘরে ফিরে আসব। লোকটি তখন কর্মুকে বলল, তোমার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো হলো। তুমি ভাই করম ঠাকুরের কাছে আমার একটি আদেশ অর্থাৎ আবেদন নিয়ে যাবে। কর্মু বলল, বলো তোমার কি আদেশ, আমি করম ঠাকুরের কাছে নিবেদন করব। লোকটা বলল, এই যে আমার মাথায় খড়ের বোঝা দেখছো, এই খড়ের বোঝা মাথায় নিয়ে আমি 12 বছর ধরে পথ হেঁটে চলেছি, কিছুতেই এই খড়ের বোঝা মাথা থেকে নামাতে পারছি না। করম ঠাকুরের কাছ থেকে জেনে আসবে কি করলে এই খড়ের বোঝা আমি মাথা থেকে নামাতে পারবো। লোকটার আদেশ নিয়ে কর্মু এগিয়ে চলে। যেতে যেতে পথের ধারে একটা পুকুর দেখে কর্মুর তৃষ্ণা একেবারে জাগিয়ে উঠল। একে প্রবল ক্ষুধায় কাতর,
তার উপর তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। কর্মু ভাবল, পেট ভরে পুকুরের জল খেয়েই তার ক্ষুধা তৃষ্ণা দুই মিটবে। পুকুরের স্বচ্ছ জল আয়নার মতো টলটল করছে। কর্মু জলে নেমে আঁজলা ভরে জল তুলে যেই মুখে দিতে যাবে, অমনি দেখতে পেল সেই জলে পোকা বিজবিজ করছে। সে আরও গভীরে দুহাত উপরের জল পরিষ্কার করে আঁজলা ভরে পান করার জন্য জল তুলল। তখনও দেখতে পেল আগের মতোই জলে পোকায় বিজবিজ করছে। তার আর জল খাওয়া হলো না। কি আর করবে, তার যে করম কপাল বাম। ধীরে ধীরে জল থেকে সে ডাঙায় উঠে এলো। এমন সময় মানুষের গলায় পুকুরটা তাকে বলল, ভাই, তুমি কোথায় যাচ্ছ? সেই একই উত্তর। কর্মু বলল, আমি করম ঠাকুরের কাছে যাচ্ছি। আমার করম কপাল বাম, তাই করম ঠাকুরকে সন্তুষ্ট করতে যাচ্ছি। কুকুর বলল, খুব ভালো, তোমার সঙ্গে দেখা হয়ে আমার উপকার হলো। তুমি ভাই করম ঠাকুরের কাছে আমার একটা আদেশ পৌঁছে দেবে? কর্মু বলল, তোমার আবার কি আদেশ? এইভাবেই একের পর এক পথে যার সাথে দেখা হয়েছে তারা অনেকেই নিজের নিজের সমস্যায় জর্জরিত হয়ে করম ঠাকুরের কাছে আবেদন করার দায়িত্ব দিল কর্মুকে। কর্মু এগিয়েই চলল। যেতে 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 অনেকের সমস্যার কথা সে মাথায় রেখে, স্মৃতিতে রেখে করম ঠাকুরের উদ্দেশ্যে এগিয়ে গেল। যেতে যেতে সে এমন জায়গায় এসে পৌঁছালো যেখান থেকে সামনে যাওয়ার আর কোনো পথ নেই। যেদিকে তাকায় শুধু জল আর জল, সমুদ্র। এই সমুদ্র পেরোলে তবে করম ঠাকুরের দেখা পাওয়া যাবে। এই জল পার হওয়ার কোনো উপায় না দেখে সমুদ্রের ধারে কর্মু হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত কাছে এসে করম ঠাকুরের দেখা না পেয়ে তাকে ফিরে যেতে হবে। হতাশায়, দুঃখে, বেদনায়, কান্নায় ভেঙে পড়ল কর্মু। এমন সময় কর্মু শুনতে পেল জলের ভেতর থেকে কে যেন তাকে বলছে, তোমার কি হয়েছে ভাই? তুমি অমন করে সমুদ্রের ধারে বসে কাঁদছো কেন? কর্মু ভালো করে তাকিয়ে দেখল বিরাট একটা বোয়াল মাছ জলের ভিতর থেকে তার সঙ্গে কথা বলছে। কর্মু বোয়াল মাছকে বলল, আমি করম ঠাকুরের কাছে যেতে চাই, আমার করম কপাল বাম। সেবা করে করম ঠাকুরকে সন্তুষ্ট করতে না পারলে আমার করম কপাল বাম, এই অবস্থা ঘুচবে না। সামনে সমুদ্র, জল পেরিয়ে করম ঠাকুরের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই নিরুপায় হয়ে আমি কাঁদছি। তখন সেই বোয়াল মাছ তাকে বলল, আমি থাকতে তোমার ভাবনা কি? এসো, আমার পিঠে চড়ে বসো, আমি তোমায় সমুদ্রের ওপারে নিয়ে যাব। কিন্তু করম ঠাকুরের কাছে তোমাকে আমার একটা আদেশ নিয়ে যেতে হবে। কর্মু বলল, বলো, তোমার আবার আদেশ কি? আমি করম ঠাকুরের কাছে নিশ্চয়ই তা নিবেদন করব। বোয়াল মাছ বলল, আমিও তোমার মতো দুঃখী। 12 বছর ধরে আমি কেবল জলের উপর ভেসেই আছি, কখনো ডুবতে পারি না। আমি অন্য কোনো মাছের মতো জলের মধ্যে ডুবতে পারি না কেন, তা তুমি করম ঠাকুরের কাছ থেকে জেনে আসবে কি করলে আমি এই অবস্থা থেকে মুক্তি পাব। কর্মু বলল, ঠিক আছে, তোমার আদেশ আমি করম ঠাকুরের কাছে নিবেদন করব। এই বলে সে বিরাট বোয়াল মাছটার পিঠের উপর চড়ে বসল। মুহূর্তের মধ্যেই বোয়াল মাছটা তাকে 7 সমুদ্র আর 13 নদীর ওপারে পৌঁছে দিয়ে বলল, করম ঠাকুরের কাছ থেকে সব কিছু জেনে নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। কর্মুর মনে আনন্দ আর ধরে না। দূর থেকেই সে দেখতে পেল করম ঠাকুরের সুন্দর সাজানো বাগান। সেই বাগানের মধ্যে অমৃত কুণ্ডের জলে করম ঠাকুর ডুবছেন আর উঠছেন। দৌড়তে দৌড়তে গিয়ে কর্মুও অমৃত কুণ্ডের জলে ঝাঁপিয়ে পড়ে করম ঠাকুরের কাছে পৌঁছে তার পা দুটো জড়িয়ে ধরল। করম ঠাকুর বললেন, কে আমায় ধরেছিস? ছেড়ে দে, জ্বালায় আমার গা পুড়ে যাচ্ছে। করম ঠাকুরকে
তোমার এই দশা করেছে আমায় বলো, না হলে কিছুতেই আমি তোমাকে ছেড়ে দেব না। করম ঠাকুর বললেন, কর্মু নামে এক চাষি আমার পূজা করে গরম ভাতে পারণ করেছিল, তাই আমার গায়ে এত জ্বালা। কর্মু কেঁদে ফেলল, বলল, আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি সেই হতভাগ্য কর্মু। আজ তোমার রোষে আমার করম কপাল বাম। আমার কষ্টের আর শেষ নেই প্রভু, তুমি আমার উদ্ধারের একটা উপায় করে দাও, তুমি ছাড়া আর আমার কোনো গতি নেই প্রভু। করম ঠাকুর বললেন, তোর জন্যেই আমার শরীরে এত জ্বালা, তুই দূর হয়ে যা আমার কাছ থেকে। কর্মু বলে, আমি কিছুতেই তোমাকে ছাড়ছি না ঠাকুর, তুমি আমার একমাত্র গতি। শেষ পর্যন্ত কর্মুর পীড়াপিড়িতে করম ঠাকুর অমৃতকুণ্ডের জল থেকে ডাঙায় উঠে এলেন। দিনটা ছিল ভাদ্র মাসের শুক্লা একাদশী। চোখের জলে ওই অমৃতকুণ্ডের তীরেই কর্মু করম ঠাকুরের পূজা করে তাকে সন্তুষ্ট করল। করম ঠাকুর কর্মুর ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন, বললেন, তুই গাঁয়ে ফিরে যা, তোর সব সম্পত্তি ফিরে পাবি। দিনে দিনে তোর ধন সম্পদ বেড়েই উঠবে, সুখ সমৃদ্ধিতে তোর ঘর ভরে উঠবে। শুধু মনে রাখবি, আজকের দিনে অর্থাৎ ভাদ্র মাসের একাদশী তিথিতে আমার নামে জঙ্গল থেকে দুটো করম গাছের ডাল এনে পুঁতে করম ঠাকুর মনে করে পূজা করবি। আত্মীয় স্বজন সবাইকে বাড়িতে ডেকে নাচ গানের আনন্দ উৎসব লাগিয়ে দিবি। আর পরদিন সকালবেলা করম ডাল দুটো নদীতে ভাসিয়ে দিয়ে বাড়ি ফিরে পান্তা ভাতে পারণ করবি। কর্মুকে এই বলে সান্ত্বনা দিয়ে অর্থাৎ তার করম কপাল বাম ঘুচিয়ে দিয়ে করম ঠাকুর আবার অমৃতকুণ্ডে প্রবেশ করতে যাচ্ছিলেন, কিন্তু কর্মু তার পথে আগলে দাঁড়ালো। বলল, ঠাকুর, পথে অনেকের আদাস নিয়ে তোমার কাছে এসেছি, ওদেরও আমার মতোই কষ্টের জীবন, ওরা সবাই আমার পথ চেয়ে বসে আছে প্রভু। যখন আমার উপর সন্তুষ্ট হয়েছেন তখন ওদের উদ্ধারের পথগুলোও বলে দিন প্রভু। পরের জন্যে কর্মুর দরদ দেখে করম ঠাকুরের দয়া হলো। একে একে সবার আদাস শুনে সবারই উদ্ধারের উপায় কর্মুকে বলে দিয়ে করম ঠাকুর অমৃতকুণ্ডের জলে প্রবেশ করলেন। তার গায়ের জ্বালা তখন কমে গেছে। কর্মুও মনের আনন্দে গ্রামের পথ ধরল। ব্রতকথার ঠিক সময়ে পুরোহিত কথক পার্বতীদের গরম ভাতে পালন করলে তার ফল কি ভয়াবহ হতে পারে তা স্মরণ করিয়েছেন এবং তাদের সবাইকে নিয়ম অনুযায়ী পান্তা ভাতে পালন করার উপদেশ দিয়েছেন। কর্মু ভক্তি ভরে পূজা করে করম ঠাকুরকে সন্তুষ্ট করে তার করম কপাল বাম ঘুচিয়ে দেশে ফিরছে। তোমরাও করম ঠাকুরকে ফুল দাও। পার্বতীরা তাদের ডালা থেকে করম গাছের ডালে তাদের সংগৃহীত ফুল ধানের গুচ্ছ নিবেদন করে। কর্মুর মনে খুশি আর ধরে না। সে ছুটতে ছুটতে সমুদ্রের তীরে যেখানে বোয়াল মাছ তার জন্য অপেক্ষা করে আছে সেখানে এসে উপস্থিত হলো। দেখল বোয়াল মাছ তখনও তার জন্য সেখানেই অপেক্ষা করে আছে। কর্মুকে দেখেই বোয়াল মাছ বলল, কি ভাই, করম ঠাকুর কি বললেন? তুমি জেনে এসেছো তো কিসে আমার দুঃখের অবসান হবে? কর্মু বলল, নিশ্চয়ই জেনে এসেছি। বোয়াল মাছ অস্থির হয়ে ওঠে, বলো, আমার কিসে মুক্তি ঘটবে? কিছুতেই আমার আর তর সইছে না। কর্মু বললে, অত স্থির হলে চলবে না বন্ধু, আগে আমায় ওপারে পার করে দাও, তারপর সব কথা তোমায় খুলে বলছি। বোয়াল মাছ বলল, না, তা কিছুতেই হবে না, আগে তুমি আমায় সব কথা খুলে বলো, তারপর আমি তোমায় পার করে দিচ্ছি। কর্মু তখন তাকে বলল, আমি এখনই যদি সব কথা তোমায় বলে দিই তাহলে এক্ষুনি তুমি জলের গভীরে তলিয়ে যাবে, আমার ওপারে পৌঁছানোই হবে না, তাই আগে আমাকে ওপারে পৌঁছে দাও, তারপর তোমায় সব কথা বলছি। বোয়াল মাছ তাতে রাজি হলো আর কর্মুকে পিঠে চড়িয়ে তরতর ওপারে পৌঁছে গেল। ডাঙায় উঠে কর্মু বলল, তাহলে শোনো, করম ঠাকুর কি বলেছেন, কি করলে তোমার দুঃখ কষ্ট আর থাকবে না। বোয়ালের আর তর সয় না, বলে, তাড়াতাড়ি বলো ভাই, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। কর্মু বলল, অনেক দিন আগের কথা, এক দেশের সুন্দরী রাজকন্যাকে তুমি খেয়ে ফেলেছিলে, সেই দিন থেকেই তোমার ওই অবস্থা।
কিছুতেই আর জলে ডুবতে পারো না। বোয়াল বললে, ঠিক বলেছ ভাই, তা এখন আমায় কি করতে হবে তাই বলো। কর্মু বলল, ওই রাজকন্যার গলায় ছিল মণিমুক্ত বসানো সুন্দর হার, এখনো তোমার পেটের মধ্যে সেই হারটা রয়েছে। সেটা যদি পেটে থেকে উগরে ফেলে বামুন বোষ্টমকে দান করো, তাহলেই তুমি আগের অবস্থা ফিরে পাবে। বলতে না বলতেই বোয়ালটা তার পেট থেকে সেই হারটা বের করে ফেলে কর্মুকে বলল, ভাই, বামুন বোষ্টম আর এখন কোথায় পাবো? তুমিই আমার বামুন, তুমিই আমার বোষ্টম, তুমিই দয়া করে হারটা নাও। কর্মু যেই মাটি থেকে হারটা তুলে নিয়েছে, অমনি সেই বোয়াল মাছ তুলিয়ে গেল একেবারে জলের তলায়। কর্মু কিছুক্ষণ সেই জলের দিকে অবাক বিস্ময়ে চেয়ে রইল, তারপর হারটা নিয়ে আবার চলতে শুরু করলো বাড়ির পথে। কর্মু প্রায় ছুটতে ছুটতে এগিয়ে চলেছে তার গ্রামের পথে। যখন কর্মু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল করম ঠাকুরের দিকে, তখন পথের মধ্যে অনেকেই তাদের আবেদন ঠাকুরের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। তাদের প্রত্যেকের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা দূরীকরণের উপায় যা করম ঠাকুর বলে দিয়েছিলেন, সেই কথা তাদেরকে বললেন এবং এইভাবে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে উঠল কর্মু। ধীরে ধীরে ঘরে ফিরে করম ঠাকুরের পূজার আয়োজন করল। গ্রামের সমস্ত লোক, আত্মীয় স্বজন যে যেখানে আছে, কর্মু তাদের সবাইকে আমন্ত্রণ জানালো। 7 দিন ধরে কর্মুর ঘরে চলে করম পূজার আনন্দ উৎসব। হাড়িয়া মদে উছল হয়ে ওঠে সারা গ্রাম। সারা রাত ধরে চলে করম ঠাকুরকে ঘিরে নৃত্যগীত। কর্মুর ঘর ধন সম্পদের ভারে উছলে উঠল। পুরোহিত ভক্তদের এইভাবে ভক্তি সহকারে করম ঠাকুরের পূজা করতে বলেন, বামুন বোষ্টমকে দান করতে বলেন, তাহলে তোমাদেরও আর কোনো অভাব থাকবে না, সুখ সমৃদ্ধিতে ঘর ভরে উঠবে। ব্রতকথা শেষ হলে পার্বতীরা তাদের ডালির সমস্ত ফুল করম গাছের তলায় ঢেলে সাষ্টাঙ্গে করম ঠাকুরকে প্রণাম জানায়। এইখানেই করম পূজার অনুষ্ঠান শেষ হয়। তারপর করম গাছকে ঘিরে সারা রাত ধরে চলে নৃত্যগীত। এই নৃত্যের ছন্দে এবং ঢোল ধামসা এবং মাদলের শব্দে সমগ্র পশ্চিম সীমান্ত বঙ্গ, মানভূম, ঝাড়খণ্ড আর পুরুলিয়া যাই বলি, সেই সমস্ত এলাকার পল্লী প্রকৃতি মুখর হয়ে ওঠে। এই ব্রত কথাটির সঙ্গে ঝাড়খণ্ডী অন্যান্য লোককথারও বিশেষ কোনো পার্থক্য অনুভব করা যায় না। খুব সংক্ষেপে এই ব্রত কথাটি আপনাদের শোনানো হলো। বিভিন্ন স্থানে একটু আধটু ইতর বিশেষ রয়েছে, কিন্তু মূলত ঘটনা এক, এবং এই ঘটনাটি করম উৎসবে সর্বত্রই আজও লোককথাটি মানুষের মুখে মুখে ফেরে। যিনি লায়া, তিনি এই কথা সমস্ত ভক্তদের শোনান। লোককথাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই দেবতার অসন্তোষে কর্মুর বিপর্যয় ঘটেছে, আর পরবর্তীকালে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে শেষ পর্যন্ত কর্মু দেবতাকে সন্তুষ্ট করে তার বিপর্যয় কাটিয়ে উঠতে পেরেছে। মানুষ যে দেবতা এবং প্রকৃতির শক্তির কাছে নিতান্ত নিরুপায়, তাই তথ্যটিতে ও ব্রতা কথাটির মধ্যে সুস্পষ্ট হয়ে উঠেছে। আর যে ঘটনা পরম্পরার মধ্য দিয়ে কর্মু তার প্রতিকূল ভাগ্যকে অনুকূলে নিয়ে আসতে পেরেছে, সেই ঘটনাসমূহ বিশ্লেষণ করলে দেখা যাবে আদিম মানুষ যখন প্রকৃতির হাতে নিতান্ত অসহায় ছিল, সেই সময়ে কৃষিকর্মের প্রসারের জন্য বন্যপ্রাণীকে বশ করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছিল। ঘোড়া ও গরুর মাধ্যমে ধন লাভের কাহিনীর মধ্যে আদিম মানুষের এই সমস্ত বন্যজন্তুকে পোষ মানিয়ে কৃষিক্ষেত্রে ব্যবহার এবং তার মাধ্যমে পর্যাপ্ত শস্য উৎপাদনের কাহিনী বর্ণিত হয়েছে বলেই মনে হয়। আর বোয়াল মাছের পিঠে সমুদ্র পারাপারের কাহিনীর মধ্যে আদিম মানুষের প্রথম জলযান নির্মাণের ঘটনা বর্ণিত হওয়াই স্বাভাবিক। এই করম ঠাকুরের কাহিনীর সঙ্গে আরও বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের এই জাতীয় কাহিনীর
মিল রয়েছে এবং সেই মিল যে এই করমের প্রভাবে সেই গল্প বা সেই সমস্ত গল্পের প্রভাবে করমের গল্প তা নয়। পৃথিবীর সকল দেশের লোককথার যে অন্তর্নিহিত মিল, সেই মিল ছাড়া এ আর কিছুই নয়। কোনো গল্পের দ্বারা কোনো গল্প প্রভাবিত নয়। মূলত সকল এলাকার সকল লোক সমাজের একই প্রার্থনা ছিল। সেই প্রার্থনার কারণেই গল্পের মধ্যে আমরা সাদৃশ্য খুঁজে পাই। এতক্ষণ আপনারা শুনলেন গল্প নিয়ে গল্প অনুষ্ঠান। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আপনারা শুনলেন করম নিয়ে কিছু কথা। গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আজকে কোনো বিশেষ সাহিত্যিকের গল্প ছিল না। আজকে যেহেতু করম, সেই করম নিয়ে কিছু কথা শুনলেন। আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো